ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এ পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনা আবু সাঈদ খান আপনাকে দিয়ে শুরু করি। আপনি জেনে থাকবেন যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ব্যবসায়ীরা দেখা করেছেন এবং ব্যবসায়ীরা এখানে জানান যে আইন শৃঙ্খলা উন্নতি বা মব কালচারের বন্ধ চান ব্যবসায়ীরা, এবং উনিও আশ্বাস দিয়েছেন যে ক্ষমতায় গেলে ব্যবসা বান্ধব পরিবেশের নিশ্চিত করা হবে। সেটা তো খুবই জরুরি, তবে মব কালচারের অবসানটা এখনই হওয়া উচিত এবং নির্বাচনে এটা একটা নেতিবাচক ভূমিকা রাখতে পারে। অতএব আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া একটা ভালো নির্বাচন আশা করা যায় না। বিভিন্ন ক্ষেত্রে তো এই ধরনের যদি সহিংসতা চলতে থাকে তাহলে সেটা নির্বাচনকেও প্রভাবিত করতে পারে। অতএব এই ব্যাপারটা আমার মনে হয় দ্রুত করা উচিত। তবে এটা বিএনপির সাবজেক্ট নয়, বিষয়টা সরকারের, এবং সরকারের প্রধান কাজ হবে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ প্রশাসনকে আরো তাকে দক্ষ এবং দায়িত্বশীল করে তোলা। এবং সেই জায়গাটা না হলে আমরা নির্বাচনের ব্যাপারে তো একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, কিংবা সহিংস গ্রুপ তৎপর হয়ে যেতে পারে। এমনিতেই বিভিন্ন গ্রুপগুলোর ধারণা হয়েছে যে সরকার এই ধরনের মব কালচার কিংবা আইন শৃঙ্খলার অবনতিকে মোকাবেলা করার জন্য যথেষ্ট দক্ষ কিংবা আন্তরিক নয়, এই ধরনের একটা ধারণা কিন্তু বদ্ধমূল রয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ব্যাপারটা তাদের খুবই তৎপর হয় এবং এই ব্যাপারটাকে অ্যাড্রেস করাটা এখন সময়ের দাবি বলে আমি মনে করি। জি, আমরা একটু ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে। ডক্টর আব্দুল্লাহ মামুন, আমি শুনতে পাচ্ছি। একই প্রশ্ন আপনার কাছে, যেটা আবু সাঈদ খান বলছিলেন যে মব কালচার। আমি ওনার সাথে আমি ওনার সাথে একেবারে শতভাগ একমত। আমি আরেকটা পার্সপেক্টিভ যোগ করি, যদি তারেক রহমানের আশ্বাসটা কেন জরুরি, মব কালচারটা তো ভাই কাভার করলেন। আপনি যদি দেখেন যে যদি বিএনপি বিজয়ী হয় বা যে সরকারি বিজয়ী হবে, ভঙ্গুর অর্থনীতির যে ডেফিনেশন আমরা বলি বা যে ক্রাইটেরিয়া গুলো, এটা কিন্তু সবগুলোই বিদ্যমান। আপনার ইন্টারনাল গ্রোথ বলি, এফডিআই বলি, সবগুলোতে একই অবস্থা, একটা স্থবিরতা বিরাজ করছে। ব্যাংক সুদের হার একদিকে বেড়েছে অবশ্যই, কিন্তু ব্যবসায়ীরা একদিকে যেমন মবের ঝুঁকি আছে, তেমনি কিন্তু বিজনেস ওভারঅল এনভায়রনমেন্টের কারণে এটা স্ট্যাগনেন্ট হয়ে আছে। এবং আপনি দেখেন যে ক্রমাগতভাবে আমদানি কমেছে। এটা ইন্ডিকেশন দেয় যে আপনার উৎপাদন কম হচ্ছে, এবং উৎপাদন কম হলে আপনার এক্সপোর্টও কমে যাবে। একই সাথে তার এটা খুবই গুরুত্বপূর্ণ যে পরিবেশটা দ্রুত ফিরিয়ে আনা, এবং অর্থনীতির মেরামত কিন্তু আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে এফডিআই যদি আমরা আনতে চাই, কিছু কিছু উদ্যোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, কিন্তু তার যে পুরো পরিবেশ, অর্থাৎ এখানে যে রেড টেপিজম, ব্যুরোক্রেসি, পোর্টের সমস্যা, এনবিআর এর সমস্যা, অনেক ধরনের ইস্যু আছে। এবং এখানে মার্জিং কিভাবে হবে, জয়েন্ট ভেঞ্চার গুলো কিভাবে হবে, সেটার উপর কিন্তু ইকোনমি কিভাবে শেপ আপ করবে সেটা ডিপেন্ড করবে। বিএনপির দিক থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপি 1 কোটি জব ক্রিয়েশনের কথা বলছে। এবং যখন জব ক্রিয়েশনের কথা বিএনপি বলছে, এবং সম্ভবত বিএনপির ম্যানিফেস্টো তো থাকবে, তখন কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে প্রাইভেট সেক্টর। অর্থাৎ আপনি ওভারঅল বিজনেস এনভায়রনমেন্ট কিভাবে ঠিক করছেন, সেটা একটা বড় বিষয়। সাথে এফডিআই এর এনভায়রনমেন্টটা, আপনাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে। তখনই কেবল আপনি কিন্তু 1 কোটি জবের প্রমিস যে বিএনপি করছে, সেটা তখনই বাস্তবায়ন করা সম্ভব। এর সাথে সরকারের অন্যান্য ফ্যাসিলিটেশন গুলো যোগ করতে হবে। ওভারঅল যদি আমি বলি যে ব্যবসায়ীদের যে কনসার্নটা ছিল, সেটা ইলেকশনের আগে গিয়ে তারেক রহমানকে বলা বা বিএনপি কে জানানো খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যবসায়ী গোষ্ঠীর জন্য শুধু নয়, বাংলাদেশে যে অর্থনীতির মেরামতের প্রয়োজন হবে, যে কথাটা আমি বললাম, সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ যে ব্যবসায়ী গোষ্ঠীকে স্বস্তিতে রাখতে হবে। এবং যেটা সাইদ ভাই সুন্দর করে কাভার করলো, শুধু নির্বাচন না, আমি একটু কমপ্লিমেন্ট করি যে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু মব হয়েছে। দেখেছি যে ব্যবসায়ীর বাসায় গিয়ে পর্যন্ত বিভিন্ন শিক্ষার্থীরা বা যারা সন্ত্রাসী বা মব কালচার করছে, তারা চাঁদা দাবি করেছে, বাসায় লুট করার চেষ্টা করেছে। এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখেছি, যেটা ব্যবসায়ীদেরকে স্বস্তিতে রাখেনি। আবার ব্যবসায়ীদের দিক থেকে ঠিক, এদের অনেকেই ফেসিবাদের সাথে যুক্ত ছিল, বেনিফিট নিয়েছে, কিন্তু সবাইকে তো
বিচার আপনি করতে পারেন, কিন্তু মব কালচারের মাধ্যমে তাদেরকে আপনি অস্বস্তিতে ফেলে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারেন। সো সব দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি এই মিটিংটি, এবং আশা করি যে বিএনপির প্রধান যিনি নেতা এই মুহূর্তে উনি নিশ্চয়ই সেটা ঠিকভাবে শুনছেন, এবং যে কথাটা বলছেন যে এটার যথাযথ ব্যবস্থা বিএনপি নেবে সেই কথায় আমরা আস্থা রাখতে চাই। জি, আমরা একটু আবু সাইদ খান আপনার কাছে জানতে চাই। আবু সাইদ খান, আজকে জেনে থাকবেন যে 2568টি প্রার্থিতার মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে 723 জনের। রেকর্ড এটা আমার কাছে নাম্বার 723। এটা আমার কাছে খুব অতিরিক্ত মনে হয়। বিষয়টা হচ্ছে যে আমি যেটা মনে করি যে টেকনিক্যাল কারণে কারো মনোনয়নপত্র বাতিল হওয়া উচিত না। যেমন ধরুন, যিনি বাংলাদেশের নাগরিক যদি হন, 25 বছর বয়স যদি হয়, তার বিরুদ্ধে যদি কোনো মামলা মানে মামলায় সে 5 বছর অতিক্রান্ত হয়েছে, এমন মামলায় যদি যাবজ্জীবন কারো হয়ে না থাকে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিংবা পলাতক আছেন, কিংবা যিনি আইসিটিতে অভিযুক্ত হয়েছেন, এইসব ব্যাপারে, কিংবা ঋণখেলাপি, এইসব ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত। কিন্তু টেকনিক্যাল কিছু বিষয় আছে, যেমন ধরুন নামের রস্বীকার দীর্ঘিকার, তো এনআইডি দের সাথে মিলছে না, এই সমস্ত টেকনিক্যাল বিষয়টা কি আমার মনে হয় গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত না, বরং ইগনোর করাই উচিত। আর একটা বিষয় হচ্ছে, আগে আমরা বলেছি যে যে 1% যে সিগনেচারের ব্যাপারটা, এটা বোধহয় যুক্তিসঙ্গত ছিল না, তারপরে এটা রয়েছে। এখন যদি বলা হয় যে যারা সিগনেচার নিয়েছে, যেমন আমি যেটা মিডিয়াতে দেখেছি যে তাসনিম যারা, তো বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে বিভিন্নভাবে বাসায় এসে তাকে সিগনেচার দিয়েছে, অতএব তার ভোটার নাম্বার, ওই সিগনেচার দাতাদের, স্বাক্ষরদাতাদের ভোটার নম্বর কি ছিল না ছিল, এই ব্যাপারে ত্রুটি খোঁজাটা ঠিক না। আর একটা ঘটনা আমি জানি, সেটা সম্ভবত হাসনাত কায়েমের এলাকায়, যেটা আমি তার একজন প্রতিনিধি যেটা জানিয়েছেন, সেটা হচ্ছে যে সিগনেচার দিয়েছে কিনা পুলিশ নিয়ে একটা বাসায় হাজির হয়, তার মা বলে না বাবা আমার ছেলের পেছনে নাই। তো এই যে পুলিশ নিয়ে কেন এটা ভেরিফাই করার জন্য যাওয়া হলো, তাহলে কি আমার মনে হয় যে তাহলে কি এখানে কোনো উদ্দেশ্যকে, কোনো পারপাস সার্ভ করছে কিনা, কিংবা কোনো হিডেন উদ্দেশ্য আছে কিনা, এসব বিষয়ে খতিয়ে দেখা দরকার। এই আমি সর্বশেষ এই কথাটা স্পষ্ট করে বলতে চাই, টেকনিক্যাল কারণ, ছোটখাটো কারণ, বাংলাদেশের নাগরিক, 25 বছর বয়স, মামলায় অভিযুক্ত ইত্যাদি যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, কিংবা ঋণখেলাপি, এর বাইরে টেকনিক্যাল কারণে কাউকে মানে করা উচিত না, কারো মনোনয়নপত্র বাতিল করা উচিত না। টেকনিক্যাল কোনো ভুল থাকলে সেটা সংশোধনযোগ্য। জি, আব্দুল আলম, একই প্রশ্ন আপনার কাছে যেটা আবু সাইদ খান বলছেন, আমারও প্রশ্ন, আসলে কোনো হিডেন ইন্টেনশন এটার মধ্যে আছে কিনা? তার থেকেও আমি অনেক একটা জিনিস উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় মবও হয়েছে। যেমন প্রেসার তৈরি করা হয়েছে বলা হচ্ছে কোনো কোনো প্রার্থীর এই বাতিলের করার জন্য। আবার দেখা গেছে যে বাতিল করার পরেও মব হয়েছে দু একটা জায়গায়। আমি দেখলাম যে কুড়িগ্রামের মধ্যে একটা ঘটনা ঘটেছে, বগুড়া একটা ঘটনা এরকম ঘটেছে। সেটিও কিন্তু কাম্য নয়। আমরা মব নিয়ে আজকে শুরু করেছিলাম আলোচনাটা। আবার আরেকটি জিনিসও ঠিক, সাইদ ভাই যেটা বললেন যে একটা পরিবর্তিত বাস্তবতায় আমরা ধরে নিচ্ছি যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের দিকে আমরা যাচ্ছি। সেখানে অবশ্যই ফ্যাসিস্ট যারা ছিল তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারছে না। একটা কম্পিটিটিভ নির্বাচনের জন্য কিন্তু প্রার্থী সংখ্যা যখন বেশি হয়, সেটা এক ধরনের কম্পিটিশন তৈরি করে। তো এবার কিন্তু এটা খুব আশঙ্কাজনক হারে, মানে খুবই অস্বাভাবিক একটা নাম্বার আমরা দেখলাম যে বাতিল রেকর্ড হয়েছে। সময় 723 জন। এবং যেখানে আমি ভাইবের বলে আমিও ব্যক্তিগতভাবে মনে করি দুটো ক্রাইটেরিয়াতে, হ্যাঁ বিদেশি নাগরিকত্ব অবশ্যই, কিন্তু মূল দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যে লোন যদি থাকে এবং মামলার সংক্রান্ত বিষয়গুলো, এর বাইরের অন্যান্য বিষয়গুলো কিন্তু একটু ইগনোর করা বা সচেতন ভাবেই হয়তো বা করতে পারতো, যেগুলোকে ছাড় দিয়ে করা। আমার ধারণা অনেক, যেটা আমি ধারণা করছি নাম্বারটা দেখে, এবং যে ঘটনাগুলো আমরা ছোটখাটো দেখছি, স্বাক্ষর এলাকা, বিভিন্ন ভোটার একজন এলাকায় আরেকজন কমেন্ট করেছে বা স্বাক্ষরটা মিলছে না, বা ডেটের বিষয় আছে, কোন দিন কোনটা স্বাক্ষর হয়েছে, এগুলো আমি জানি যে 5 থেকে 9, যদি ঠিক বেশ তারিখটা মনে রাখি, 5 থেকে 9 পর্যন্ত বোধহয় রিভিউ একটা আপিল এখানে করা যাবে। এরপরে তো কোর্টে যাওয়ার অপশনটা থাকে। আমার ধারণা কিছু সংখ্যক
আপিল এখানে নির্বাচন কমিশন একসেপ্ট হবে। এবং ওই জন্য আমি মবের কথাটা ইন্টেনশনালি আনলাম, তখন যেন এমন না হয় যে ওখানে আবার প্রার্থীদের চাপে পড়ে, যারা যাদের মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে তাদের চাপে পড়ে যেন আবার নির্বাচন কমিশন ওই মব কালচারের কাছে হার না মানে, সেটা কিন্তু আবার ভয়ানক রকমের একটা ব্যাড সিগন্যাল দিবে গোটা নির্বাচন প্রক্রিয়াতে। এবং এই প্রেশারটা, এই মনোনয়নপত্র বাতিল হলো, যতই ডেমনস্ট্রেশন হোক, যদি সঠিক হয় তারা যে সিদ্ধান্ত নেবে সেটাতেই থাকবে। কিন্তু মবের কাছে যদি আবার এটা পরিবর্তিত হয়, মানে আইনসঙ্গত ভাবে, বা নির্বাচন কমিশন নিজে ছাড় দিচ্ছে, এর বাইরে গিয়ে যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে তাদের মবের কাছে যদি কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়, সেটা কিন্তু ফলাফল একদমই খারাপ হবে। এবং প্রথমে একটা সিগন্যাল দিয়ে দেওয়া হবে যে এই ভোটে এটা করা যাবে, বা ভোট সেন্টার দখল করা যাবে, বা ভোটের মাঠে মব সৃষ্টি করা যাবে, এই কাজটা কিন্তু করা যাবে না। জি, ধন্যবাদ আব্দুল রহমান। আমাদের একটা বিরতির সময় হয়েছে, প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন আবু সাঈদ খান এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ফিরছি আলোচনায়। আবু সাঈদ খান, যে আজকে গুম কমিশনের চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে, সেখানে বলা হয়েছে যে জীবিত যারা গুম হয়েছেন তাদের মধ্যে ৭৫% জামায়াত শিবির নেতাকর্মীরা জীবিত ফিরেছেন। বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জীবিত ফেরার হচ্ছে 22%, কিন্তু এখনও নিখোঁজ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের প্রায় 68%। সিরিয়াসলি অ্যাড্রেস করা উচিত এই ব্যাপারটা নিয়ে। আমার মনে হয় যে এটা যেন ব্যাপারটা ধামাচাপা দিয়ে রয়েছে, কিন্তু আসলে তো আমরা তো দেখি যখন মায়ের ডাক কিংবা বিভিন্ন জায়গা তাদের যে আর্তনাদ শুনি, সেই আর্তনাদ গুলো তো সবাইকে স্পর্শ করে, আমাদেরকে স্পর্শ করে। এই ব্যাপারগুলো যে সমস্ত নেতা কর্মী, যারা রাজনীতি করুক আর না করুক, অনেক লোকেরাই এখনো নিখোঁজ রয়ে গেছে। সেগুলোকে সম্পর্কে তো একটা কমিশন বসিয়ে সেগুলো খোঁজ খবর নেওয়া উচিত, যে তারা বেঁচে আছেন কিনা, কোথায় আছেন, কি কি অবস্থা আছেন, এগুলোকে স্পষ্ট করা দরকার। এগুলো আর কাল বিলম্ব করা উচিত নয়। আর একটা হচ্ছে যে এইটা তো আহ পরিবারেরও ক্ষতি, যে পরিবারের একজন নিখোঁজ হয়ে যায়, হারিয়ে যায়, তো সেই পরিবার তো ধ্বংসের শেষ সীমানায় চলে যায়। তো এই সবগুলো আমার মনে হয় রাজনীতিতে তো আছেই, তো এখন নির্বাচনের ডামাডোলে এগুলো হয়তো চাপা পড়ে যাবে, কিংবা সেই পরিবারগুলোর ভিতরেই কান্নাগুলো জমাট বেঁধে আছে, সেটা বাইরে আসছে না, এগুলা স্পষ্ট হওয়া উচিত। তো আমরা মনে করি যে বিনা বিচারে এই ধরনের কাউকে তুলে নেওয়া, নিখোঁজ হওয়া, এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এবং অতীতের, আর এটা বর্তমান অবসান হতে হলে অতীতের যে সমস্ত অপকর্ম হয়েছে তা সেই সম্পর্কে স্পষ্ট হওয়া দরকার, এবং এর সঙ্গে সংশ্লিষ্টদেরকে বিচারকেও ত্বরান্বিত করা দরকার। আমরা যদিও দেখি কিছু কিছু বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এগুলোকে ত্বরান্বিত করাটা খুবই সময়ের দাবি বলে আমি মনে করি। জি, ডক্টর আব্দুল রহমান, আমরা আবু সাঈদ খানের কথা শুনছিলাম। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে যে গুমের পিছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য। শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিকী, আসাদুজ্জামান খান কামাল সরাসরি জড়িত। প্রাথমিক এই আলোচনাটা আমরা, এটা তৃতীয়বার হচ্ছে। প্রাথমিক একটা রিপোর্ট দিয়েছে, পরে ইন্টারিম রিপোর্ট, এখন ফাইনাল রিপোর্ট দিল। এই আলোচনাটা হচ্ছে, আমি বরং একটু উল্টো করে শুরু করি। সেটা হচ্ছে যে এই যে গুমের যে শিকার, জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি শিক্ষার্থীদের কোনোভাবে ছোট করছি না। কিন্তু দেখেন, গুমের যে শিকার, বিএনপির প্রতি যে অত্যাচারটা হয়েছে, আজকে কিন্তু যে পার্সেন্টেজটা ফাইনালি বেরিয়ে এলো, সেটা প্রমাণ করে যে আন্দোলনে সর্ববৃহৎ দল হিসেবে বিএনপি 68%। 68 ভাগ এখনো ফিরেনি। ফেরেননি। আবার সংখ্যার দিক থেকে আমি বলছি যে তাদের ওই সংখ্যাটা ৭৫%, আর 68 ভাগ ফিরেই নিয়ে। তার মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা ত্যাগের, যাদেরকে সবচেয়ে ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই দলটি হচ্ছে বিএনপি। রিসেন্টলি আমরা দেখছিলাম যে এক ধরনের ন্যারেটিভ ডেভেলপ করার প্রচেষ্টা চলা হচ্ছিল যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী বা ছাত্র শিবির, তাদের কর্মী। আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, কিন্তু এই সংখ্যাগুলো তদন্ত করে একেবারে রিসার্চ এর মাধ্যমে বা সংখ্যাগুলো নির্ধারণ করা হয়েছে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে। তার মানে এটা প্রমাণ করে যে সর্ববৃহৎ দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার আসলে বিএনপি হয়েছে, এবং তাদেরকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে হয়েছে। এই জন্য আমি সংখ্যাটা আগে বলে নিলাম, যে আমরা আশা করব যে কথাটা সাইদ ভাই বললেন, যে বিএনপি যদি সম্ভাব্য যে রাজনৈতিক দল অথবা ক্ষমতায় যাবে বিএনপি,
এই ধরনের কোনো কিছু আমরা বিএনপির কাছ থেকে দেখতে চাই না। একদিকে যেমন তাদের এখন হাহাকার চলছে দলে, এবং এই কথাটা বোধহয় আমার ঠিক যে বিএনপি কিন্তু এখন একটা ট্রমাটাইজ পার্টি। যে যে পরিমাণ অত্যাচার সহ্য করেছে, সেটা গুম, খুন, জেল, তাড়িয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া, ধান ক্ষেত পর্যন্ত নিয়ে যাওয়া, পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাওয়া, সেটা বোধহয় আমি ইনজাস্টিস করছি না অন্য কোনো দলের প্রতি, যে বিএনপি কে একটা ট্রমাটাইজ পার্টি বানিয়ে ফেলা হয়েছিল। এখনো বিএনপির অনেক নেতা কর্মী কিন্তু এই ট্রমা থেকে বেরোতে পারছে কিনা, যে সাইদ ভাই একটু টাচ করলেন যে পরিবারগুলো বেরোতে পারছে না, বা তুলি ইলেকশন করছে ঢাকা 14-তে, আমরা জানি, আপনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়, মায়ের ডাকার অনুষ্ঠানে আমি গেছি। তো আপনি না, মানে তাদের সঙ্গে না মিশলে বা বাচ্চাগুলোর সাথে কথা না বললেন না, আপনার ফিলটা আসবে না, আপনি ফিলই করতে পারবেন না যে এটার কনসিকুয়েন্সটা কি বা তাদের মনের অবস্থাটা কি। তো সেই জন্য বলছি যে এটা আমরা দেখতে চাই না। একদিকে ওই ত্যাগের কথাটা বললাম, এবং কিন্তু একই সাথে আমরা দেখতে চাই না যে বাংলাদেশে কোনোভাবে এই সংস্কৃতিটা আবার ফিরুক। সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে কি বলবো, একটা কুখ্যাত অধ্যায় রচনা করছে শেখ হাসিনা, কামাল এবং তারেক সিদ্দিকী। এবং আজকে দেখলাম যে আমি যখন পড়ছিলাম রিপোর্টটা, যে অনেক ক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি ইনভলভ ছিল, শাস্তি নির্ধারণ করেছে, কাকে তুলে আনতে হবে, কার তাকে নলেজে দিয়েছে। তারেক সিদ্দিকীর কথাটা ওখানে সিরিয়াসলি উঠে এসেছে, কিন্তু একজন কসাইয়ে পরিণত হয়ে গেছিল কিন্তু এই কামাল। এবং একজন মানুষ একটা মন্ত্রীর রূপ ধরে কিভাবে একজন কসাইয়ে পরিণত হয়, দানবে পরিণত হয়, তার একটা চূড়ান্ত বোধহয় বই প্রকাশ আমরা এই ব্যক্তিটির মাধ্যমে দেখলাম। একইভাবে আমরা চাই না যে যারা নেতৃত্বে যাবেন, যারা মন্ত্রী হবেন, দেশের দায়িত্ব নেবেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এই বর্বরতম কাজটা করবেন। একজন মানুষ মরে গেলে কিন্তু অনেক, তার একটা পরিসমাপ্তি হয়, তার একটা, আমরা একটা ন্যাচারাল যে প্রসেস সেটা আমরা মেনে নিই। কিন্তু যখন একজন গুম হয়ে যান, এই যে অনন্ত অপেক্ষা এবং তার যে যন্ত্রণা, যে বললাম যে ওদের সাথে না মিশলে, আপনি পরিবারগুলোর সঙ্গে না মিশলে বুঝতে পারবেন না যে যন্ত্রণাটার পরিমাণটা কেমন। সেই কাজটি কিন্তু ঘটিয়ে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে চেয়েছে। এবং যখন দেখছি এখন সবচেয়ে দুঃখজনক হচ্ছে, এই পরিবারগুলো যখন দেখে, আজকে নামগুলো যখন প্রকাশিত হলে, পার্টিকুলারলি কামাল সাহেবের নাম, সাহেব বলতে লজ্জা হচ্ছে আমার আসলে, তাই আগে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নাম যখন সে স্টেটমেন্ট দিচ্ছে বা ভিডিও দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কথা বলছে, আপনি চিন্তা করেন যে ওই পরিবারগুলোর মনের, আমরা তো ঘৃণা করছি, কিন্তু ওই পরিবারগুলোর মনের অবস্থা কেমন হয়, যে এই ব্যক্তিটি বাইরের থেকে বসে ভিডিও দিচ্ছে, নানান কথা বলছে। যেটা সাইদ ভাই বললেন, অবশ্যই এটা কমিশন করা উচিত, বাট একই সাথে এই জিনিসগুলো ইন্ডিয়ার সামনে তুলে ধরা উচিত। ভারত বাংলাদেশ সম্পর্কে নানান বাক বদল হচ্ছে, আমরা গত কয়েকদিনও দেখছি। কিন্তু তারপরে এই জিনিসগুলো তুলে ধরা উচিত, ইন্ডিয়ান হাই কমিশনে বলা উচিত, ইন্ডিয়ান সরকারকে বলা উচিত যে দিস ইজ হোয়াট দে ডিড। এবং এই পরিবারগুলোর মানসিক যে অবস্থা, সেটা তাদের অনুধাবন করা উচিত। যে তাহলে কিন্তু যদি শাস্তি না পায়, যেটা সাইদ ভাই একটু টাচ করলেন, যদি শাস্তি না হয়, এবং এই এই লোকগুলো যদি আবার কোনো না কোনো ফর্মে 5 বছর 10 বছর পরে রাষ্ট্র ক্ষমতায় ফিরে, এইসব কসাইদের, এইসব দানবদের, আপনি তখন চিন্তা করতে পারেন যে এরা পরিবর্তনের ব্যাপারে কি ভাবতে পারেন? এটা অসম্ভব নয়। এই জন্য বিচার করে যদি স্ট্যাবলিশ করা যেত বা বিচারের আওতায় আনা যেত, তখন দুটো জিনিস হতো, এই পরিবারগুলো অন্তত একটা বিচার পেত, অন্যদিকে ভবিষ্যতেও এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতো। জি, ডক্টর আব্দুল রহমান, আপনাকে ধন্যবাদ। আবু সাইদ খান, আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল ডিবিসি সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।